ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, বেসিক ট্রানজিশনস ইন সেমিকন্ডাক্টর, এইটা গত ক্লাসে আলোচনা করা হয়েছিল তাই না? গত ক্লাসে আমি একটু বলছিলাম, আজকে তোমাদেরকে জিজ্ঞেস করব। কে বলবা? 15 ব্যাচ, রোল নাম্বার 11, অ্যাক্টিভ আছো? 15 ব্যাচ 11। হ্যালো? হ্যালো? 15 ব্যাচ 11 আছো? নাই? আচ্ছা। 16 ব্যাচ 45। Yes, sir. 16 ব্যাচ 45। তুমি তাহলে বলো, এইটাতে আমরা গত ক্লাসে কি আলোচনা করছিলাম? Sir, unfortunately, আমি গত লাস্ট ক্লাসটা করতে পারিনি স্যার। ও, তুমি লাস্ট ক্লাসে ছিলে না? না স্যার। আচ্ছা, তাহলে আরেকজনকে জিজ্ঞেস করি। 16 ব্যাচ 03। ফায়াজ বিন হাসান। সিক্সটিন ব্যাচ 03 আছো? স্যার, ওর মাইক অন হচ্ছে না বলতেছে। আচ্ছা, সিক্সটিন ব্যাচ 12 বলো। আরিফুল হক। জি স্যার। এই ফিগারে গত ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম? স্যার এখানে তিনটা কেস ঘটতে পারে, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড থেকে ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আসতে পারে, বা কন্ডাকশন ব্যান্ডের উপর আপার লেভেল থেকেও ব্যালেন্স ব্যান্ডে আসতে পারে। আর যদি কখনো ট্র্যাপ থাকে, ওই ট্র্যাপে ইলেকট্রনটা আসতে পারে, যদি কোনো ইমপিউরিটি থাকে আর কি। আচ্ছা, সো এগুলোর মধ্যে কোন কেসগুলো রেডিয়েটিভ রিকম্বিনেশন হবে আর কোন কেসগুলো নন রেডিয়েটিভ রিকম্বিনেশন হবে? স্যার 1 আর 2 নম্বরটা রেডিয়েটিভ হবে, কারণ এখানে ইলেকট্রন আর হোলের কম্বিনেশন হচ্ছে। আচ্ছা, 3 নাম্বারটা নন রেডিয়েটিভ, তাই তো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। জাস্ট 1 আর 2 এর ডি যেটা আছে, ট্র্যাপ লেভেল যেটা, ওইটা নন রেডিয়েটিভ হবে। জি স্যার, ওইটা নন রেডিয়েটিভ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। সো এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম অলরেডি। যারা ছিল তারা হয়তো মনে আছে, যারা ছিল না তাদের তো কিছু করার নেই। সো এখন রেডিয়েটিভ রিকম্বিনেশন আর নন রেডিয়েটিভ রিকম্বিনেশন আমরা বলছিলাম যে কোয়ান্টাম এফিশিয়েন্সি। হ্যাঁ বলো। স্যার, ওই যে আমাদের বই কোনটা একটু বলে নেই স্যার। ওইটা বলি নাই? না। বই তো হচ্ছে একটা বই আছে, অপটো ইলেকট্রনিক এন্ড ফটোনিক্স বাই এস ও কাসাব। আচ্ছা, আমি তোমাদের চ্যাটে লিখে দিতেছি, আচ্ছা স্যার। নাহলে গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিব। ওকে স্যার। আচ্ছা, সো আমরা বলছিলাম যে কোয়ান্টাম এফিশিয়েন্সি ভালো হওয়ার জন্য রেডিয়েটিভ রিকম্বিনেশনের রেট যাতে বেশি হয় এটা খেয়াল রাখতে হবে, কারণ রেডিয়েটিভ রিকম্বিনেশন থেকে আমরা ফোটন আউটপুট পাই।
সো এখন আমরা দেখবো যে রেডিয়েটিভ এন্ড নন রেডিয়েটিভ রিকম্বিনেশন দুইটাই তো সিস্টেমে থাকবে, দুইটাই থাকলে কোয়ান্টাম এফিসিয়েন্সিটা কিরকম হবে। সো যদি আমরা স্টেডি স্টেটে চিন্তা করি তাহলে এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন এট স্টেডি স্টেটে কি হবে, এক্সেস হোল কনসেন্ট্রেশন এন্ড এক্সেস ইলেকট্রন কনসেন্ট্রেশন দুইটা ইকুয়াল থাকবে। এখন একটা সিস্টেমের মধ্যে এক্সেস ক্যারিয়ারটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে। So, আমরা যদি এক্সপোনেনশিয়াল ডিকেটা খেয়াল করি, তাহলে ডিকে রেটটা হবে প্রপোর্শনাল টু e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ, যেখানে টাউ হচ্ছে কি লাইফ টাইম অফ এক্সেস ক্যারিয়ার্স। এখন এই যে ডিকে করে মানে লাইফ টাইম বলতে আমরা বুঝাচ্ছি কি একটা ক্যারিয়ার রিকম্বাইন করার আগ পর্যন্ত যতক্ষণ সে সিঙ্গেল থাকে ওইটাকে আমরা বলতেছি ওই ক্যারিয়ারের লাইফ টাইম। এখন লাইফ টাইমের পরে সে রেডিয়েটিভলি রিকম্বাইন করতে পারে আবার নন রেডিয়েটিভলিও রিকম্বাইন করতে পারে। সো একটা অ্যাক্সেস ক্যারিয়ার তার টোটাল লাইফ টাইম টাও তাহলে কি হবে, রেডিয়েটিভ রিকম্বিনেশন লাইফ টাইম আর নন রেডিয়েটিভ রিকম্বিনেশন লাইফ টাইম দুইটার যে প্রবাবিলিটি ওইটার সামেশন হবে টোটাল লাইফ টাইম। তাহলে টোটাল রিকম্বিনেশন রেট এটা হবে আর টোটাল ইকুয়ালস টু কি হবে, রেডিয়েটিভ রিকম্বিনেশন রেট প্লাস নন রেডিয়েটিভ রিকম্বিনেশন রেট। এই টোটাল রিকম্বিনেশন রেট এটাকে আমরা বলতেছি স্পন্টেনিয়াস রিকম্বিনেশন। গত ক্লাসে আমরা স্পন্টেনিয়াস আর স্টিমুলেটেড দুইটা নিয়েই হালকা কিছু ডিসকাস করছি। তো এখানে আমরা এটাকে বলতেছি স্পন্টেনিয়াস রিকম্বিনেশন রেট আর ডেল এনটা হচ্ছে এক্সেস ক্যারিয়ার। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি কি টাউ আর মানে রেডিয়েটিভ রিকম্বিনেশন লাইফ টাইম, এটা হচ্ছে কি টোটাল নাম্বার অফ এক্সেস ক্যারিয়ার ডিভাইডেড বাই রেডিয়েটিভ রিকম্বিনেশন রেট। সিমিলারলি টাউ এন আর নন রেডিয়েটিভ রিকম্বিনেশন লাইফ টাইম, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ এক্সেস ক্যারিয়ার ডিভাইডেড বাই নন রেডিয়েটিভ রিকম্বিনেশন রেট। সো এই জায়গা থেকে যদি আমরা রেডিয়েটিভ ইফিসিয়েন্সি যেটা রেডিয়েটিভ ইফিসিয়েন্সি এটা সমান আমরা লিখতে পারি ইটা আর, এটা সমান হচ্ছে আর আর ডিভাইডেড বাই আর আর প্লাস আর এন আর। সো এই জায়গায় যদি এই ভ্যালুগুলো বসায় দেই তাহলে পাবো 1/1 প্লাস টাউ আর বাই টাউ এন আর। সো এই জায়গা থেকে আমরা কি দেখতেছি যে রেডিয়েটিভ ইফিসিয়েন্সি বেশি হবে যখন নন রেডিয়েটিভ রিকম্বিনেশন লাইফ টাইমটা বেশি হবে, মানে নন রেডিয়েটিভ রিকম্বিনেশন হইতে যখন টাইম বেশি লাগবে তখন আমাদের রেডিয়েটিভ ইফিসিয়েন্সিটা বেশি থাকবে। হচ্ছে লুমিনিসেন্স। লুমিনিসেন্স হচ্ছে কি জেনারেল টার্ম used to describe the emission of radiation from a solid when it is supplied with some form of energy। মানে যখন কোনো সলিড থেকে রেডিয়েশনটা ইমিট হবে, মানে বাইরে থেকে কোনো এনার্জি দেওয়ার ফলে যখন একটা সলিড থেকে রেডিয়েশন ইমিটেড হবে তখন এটাকে আমরা বলবো লুমিনিসেন্স। এখন এটা বিভিন্ন টাইপ আছে, টাইপটা ডিপেন্ড করে কোন এনার্জি দ্বারা আমরা ওই সলিডটাকে এক্সাইট করতেছি। যেমন ফটোলুমিনিসেন্স এটা হচ্ছে যদি আমরা অপটিক্যাল এক্সাইটেশন করি, মানে একটা স্যাম্পলকে যদি আমরা অপটিক্যালি এক্সাইট করি অপটিক্যাল পালস দ্বারা তখন ওইটা হবে ওইটা থেকে যে রেডিয়েশন আউটপুট আসবে ওইটাকে আমরা বলবো ফটোলুমিনিসেন্স। আবার যদি আমরা ওইটাকে ইলেকট্রন বিম অথবা ক্যাথোড রে দিয়ে এক্সাইট করি স্যাম্পলটাকে তখন ওইটা থেকে যে রেডিয়েশন আউটপুট পাবো ওইটাকে আমরা বলবো ক্যাথোলুমিনিসেন্স। সিমিলারলি যদি আদার ফাস্ট পার্টিকলস আর হাই এনার্জি রেডিয়েশন হয় তখন এটাকে আমরা বলবো রেডিওলুমিনিসেন্স। আর ইলেকট্রিক ফিল্ড দ্বারা হইলে ওইটাকে আমরা বলবো ইলেকট্রোলুমিনিসেন্স। মেজারমেন্ট অফ অ্যাবজর্পশন, কোন একটা স্যাম্পল বা কোন একটা সেমিকন্ডাক্টরের স্যাম্পল যে কতটুকু অ্যাবজর্ব করে এটা আমরা এক্সপেরিমেন্টালি কিভাবে মেজার করতে পারি। হচ্ছে এই জায়গার মধ্যে আমাদের স্যাম্পলটা আছে, এটা আমরা বলতেছি এই স্যাম্পলের থিকনেস হচ্ছে ডি। সো এই জায়গাতে আছে একটা লাইট সোর্স। সো নরমালি লাইট সোর্সের মধ্যে হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সির লাইট থাকে। সো এইটা থেকে আমরা কি করব একটা মনোক্রোমেটরের মধ্য দিয়ে ওই লাইট সোর্স থেকে যে লাইট আউটপুট আসবে ওইটাকে আমরা পাস করব। মনোক্রোমেটর কি করে,
মনো হচ্ছে সিঙ্গেল আর ক্রোম হচ্ছে কি কালার। দ্যাট মিন্স মনোক্রোমেটর এটা হচ্ছে কি সিঙ্গেল কালার মিন করে। তো এটা একটা ফিল্টারের মতো কাজ করবে, যেটার আউটপুট হবে কি একটা সিঙ্গেল কালারের লাইট। সিঙ্গেল কালার মানে কি, কালারটা ডিপেন্ড করে কিসের উপরে, ওয়েভলেন্থের উপরে, তাই না? ওয়েভলেন্থ এন্ড ফ্রিকোয়েন্সির উপরে। সো এই জায়গায় আমরা সিঙ্গেল কালার বলতে বোঝাচ্ছি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি অথবা সিঙ্গেল ওয়েভলেন্থের একটা লাইট পাবো আমরা। সো এই জায়গার মধ্যে হচ্ছে সব ফ্রিকোয়েন্সি লাইট আছে, নরমালি যদি হোয়াইট লাইট ধরি। তো এই জায়গা থেকে যখন আউটপুটটা আসবে মনোক্রোমেটরের মধ্য দিয়ে পাস হওয়ার পরে, তখন এইটাতে জাস্ট একটা মাত্র ফ্রিকোয়েন্সি থাকবে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি মনোক্রোমেটর। এখন এই জায়গার মধ্যে স্যাম্পলে আসার আগে যে লাইটটা আসবে মনোক্রোমেটিক লাইট, ওইটার ইন্টেন্সিটি, ইনিশিয়াল ইন্টেন্সিটি যদি আই আই হয়, আর স্যাম্পলটা পাস হওয়ার পরে আমরা লাইটটা ডিটেক্ট করব। ডিটেক্ট করে যদি ইন্টেন্সিটি দেখি আইডি, তাহলে যেই পরিমাণ ইন্টেন্সিটি রিডিউসড হয়েছে ওইটা থেকে আমরা এই স্যাম্পলের অ্যাবজর্পশনটা ক্যালকুলেট করতে পারবো। সো অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আলফা আর ইন্টেন্সিটি আইএক্স, এটা হচ্ছে একটা ইকুয়েশন দ্বারা রিলেটেড। ইকুয়েশনটা হচ্ছে কি আলফা ইকুয়ালস টু -1/ix ddx অফ ix। সো এই জায়গা থেকে যদি আমরা ddx অফ ix মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করি, তাহলে সলিউশনটা আসবে ix ইকুয়ালস টু ii e টু দি পাওয়ার মাইনাস আলফা x। যে জায়গার মধ্যে ii টা হচ্ছে ইন্টেন্সিটি অফ দা ইনসিডেন্ট লাইট, আর ix হচ্ছে x ডিসটেন্স ট্রাভেল করার পরে তার ইন্টেন্সিটিটা কি হবে। সিমিলারলি এই জায়গায় স্যাম্পল থিকনেস d, সো x ইকুয়ালস টু যদি d হয়, তাহলে এই জায়গায় আমরা পাবো id ইকুয়ালস টু ii e টু দি পাওয়ার মাইনাস আলফা d। সো এইখান থেকে আমরা d এর ভ্যালু জানি এই এক্সপেরিমেন্ট থেকে। ii হচ্ছে ইনিশিয়াল ইন্টেন্সিটি, id হচ্ছে এই ডিটেক্টরে যে ইন্টেন্সিটিটা ডিটেক্ট করবে। সো এই ভ্যালুগুলো মেজার করে আমরা এই ইকুয়েশন থেকে ইজিলি আলফা এর ভ্যালু বের করতে পারবো, আর আলফাটাই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। সো এই এক্সপেরিমেন্ট হচ্ছে অ্যাবজর্পশন মেজারমেন্ট বলে। গত ক্লাসে আমরা একটা নন রেডিয়েটিভ রিকম্বিনেশন নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে অজে রিকম্বিনেশন। তো বলছিলাম যে এইটা নিয়ে ডিটেইলস আলোচনা নেক্সট ক্লাসে করব। সো আজকে আমরা অজে রিকম্বিনেশন নিয়ে ডিটেইলস আলোচনা করব। সো অজে রিকম্বিনেশনটা হচ্ছে 3 ক্যারিয়ার প্রসেস। নরমালি রিকম্বিনেশনে দুইটা ক্যারিয়ার অথবা একটা ক্যারিয়ার ইনভলভ থাকে। একটা ক্যারিয়ার কখন ইনভলভ থাকে, যখন হচ্ছে তোমার যে শুধুমাত্র ইলেকট্রন কোন একটা ট্র্যাপে গিয়ে আটকায় গেল, কোন একটা ট্র্যাপের সাথে রিকম্বাইন করলো, বা কোন একটা ব্রোকেন বন্ড আছে ওই জায়গার মধ্যে সে রিকম্বাইন করলো, তখন এটাতে হচ্ছে কি শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারিয়ার ইনভলভ। আর টু ক্যারিয়ার রিকম্বিনেশন হচ্ছে যতগুলা রেডিয়েটিভ রিকম্বিনেশন আছে, যে ইলেকট্রনের সাথে হোল যখন রিকম্বাইন করে তখন এটা হচ্ছে দুইটা ক্যারিয়ার ইনভলভ। সো টু ক্যারিয়ার রিকম্বিনেশনটা হচ্ছে আমাদের রেডিয়েটিভ রিকম্বিনেশন। কিন্তু অজে রিকম্বিনেশন এটাতে হচ্ছে তিনটা ক্যারিয়ার ইনভলভ থাকে। সো এটা হচ্ছে 3 ক্যারিয়ার রিকম্বিনেশন প্রসেস। সো এই প্রসেসটা কি রকম হয়, সেটা হচ্ছে যখন একটা ইলেকট্রনের সাথে একটা হোল রিকম্বাইন করে, সাপোজ এই জায়গার মধ্যে একটা ইলেকট্রনের সাথে যখন একটা হোল রিকম্বাইন করে, সো রিকম্বিনেশনের ফলে একটা এনার্জি জেনারেট হয়। সো ওই এনার্জিটা ফার্দার একটা ক্যারিয়ার, সাপোজ এই ইলেকট্রনটা ওই এনার্জিটা গেইন করে হায়ার স্টেটে চলে যায়। কি বলছি বুঝতে পারছো? আমি আবার বলতেছি যে যখন একটা ইলেকট্রনের সাথে একটা হোল রিকম্বাইন করে, তখন যে এনার্জিটা রিলিজ হয় ওই এনার্জিটা ফার্দার একটা ক্যারিয়ার, যেমন এই জায়গার মধ্যে একটা ইলেকট্রন, ওই এনার্জিটা গেইন করে হায়ার স্টেটে চলে যায়। সো নরমালি রিকম্বিনেশনের ক্ষেত্রে আমাদের ফোটন আউটপুট পাওয়ার কথা, কিন্তু এই রিকম্বিনেশনে যেটা হয় আমরা কোনো ফোটন আউটপুট পাই না। যে এনার্জিটা রিলিজ হয় ওই এনার্জিটা আরেকটা ক্যারিয়ার অ্যাবজর্ব করে হায়ার স্টেটে চলে যায়। সো এটা একটা নন রেডিয়েটিভ রিকম্বিনেশন, যেহেতু আমরা কোনো ফোটন আউটপুট পাচ্ছি না। সো এটাকে বলা হচ্ছে অজে রিকম্বিনেশন। সিমিলারলি এটাতে আমরা কন্ডাকশন মেথড আলোচনা করছি। সো এখানে তিনটা টাইপস দেখানো হচ্ছে অজে রিকম্বিনেশনের। এই যে নামগুলো দেয়া আছে টাইপস এর, CCCH, CHHL, CHHS, এখানে কোনটা কি মিন করে?
এটা হচ্ছে কোন কোন ব্যান্ড এই অজে রিকম্বিনেশন প্রসেসে ইনভলভ, ওইটা দিয়ে এটার নাম করা হয়। সাপোজ এইটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখানে ইনভলভমেন্ট কিসের আছে, যে একটা কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে হেভি হোল, এইচ দিয়ে মিন করতেছে হেভি হোল, এল দিয়ে মিন করতেছে লাইট হোল, আর এস দিয়ে মিন করতেছে স্প্লিট অফ ব্যান্ড, আর সি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো এই জায়গার মধ্যে দেখো এই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডেই যাচ্ছে, তো এটা হচ্ছে সি সি। আর এই জায়গার মধ্যে কি হচ্ছে, কন্ডাকশন ব্যান্ড আর হেভি হোল ইনভলভ, তো এই জায়গা হচ্ছে সি এইচ। তো এই জায়গায় দুইটা প্রসেসে ইনভলভমেন্ট হচ্ছে সি 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 এইচ, এই জন্য এই রিকম্বিনেশনটা হচ্ছে সি 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 এইচ। সিমিলারলি যদি আমরা এই জায়গায় খেয়াল করি, এটা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড আর হেভি হোল, এই দুইটা ব্যান্ড ইনভলভ, সো সি এইচ। আর এই জায়গায় যে এনার্জিটা রিলিজ হইছে, ওই এনার্জিটা লাইট হোল থেকে একটা ইলেকট্রন ওই এনার্জিটা নিয়ে হেভি হোলে চলে আসছে। তো এই জায়গায় হচ্ছে হেভি হোল আর লাইট হোল এই দুইটা ইনভলভ। সো এখানে দুইটা প্রসেস হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড হেভি হোল আর হেভি হোল লাইট হোল, সো এটার নাম হচ্ছে এই জন্য CHHL। সিমিলারলি এই জায়গায় যদি খেয়াল করি তাহলে হচ্ছে কি CH আর HS, হেভি হোল স্প্লিট অফ ব্যান্ড। তো এটা হচ্ছে মোটামুটি অজে রিকম্বিনেশন। এখন কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে লাইটের যে অ্যাবজর্পশনটা হবে, কোন এনার্জি লাইট আসলে কিরকম কোন অ্যাবজর্পশনটা হবে, এইটার চার্টটা হচ্ছে এরকম, যে স্কিমেটিক ইলাস্ট্রেশন অফ পসিবল ট্রানজিশন ইন দ্য অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ এ সেমিকন্ডাক্টর। সো এই জায়গায় এই অ্যাক্সিস বরাবর হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট। সো যে লাইটটা বাইরের এনভায়রনমেন্ট থেকে আসতেছে সেমিকন্ডাক্টরে, ওই লাইটের এনার্জি যদি অনেক কম হয় তাহলে ট্রানজিশনটা হবে কি ল্যাটিস এন্ড ইমপিউরিটি ব্যান্ড ট্রানজিশন, অনেক লো এনার্জির একটা ট্রানজিশন হবে। আর যদি এর চেয়ে একটু বেশি হয় তাহলে হবে ইন্ট্রা ব্যান্ড ট্রানজিশনস। ইন্ট্রা ব্যান্ড ট্রানজিশনস আমরা দেখাইছিলাম যে হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড টু ভ্যালেন্স ব্যান্ড। মানে ওই যে টাইপ 3 যেটা ছিল, আমরা যে ট্রানজিশনের আলোচনা করছিলাম তিনটা টাইপ, টাইপ 3 তে যেটা ছিল ওইটা ছিল ইন্ট্রা ব্যান্ড। তারপর হচ্ছে কি ফ্রি ক্যারিয়ার অ্যাবজর্পশন, এটা হচ্ছে ইন্ট্রা ব্যান্ড ট্রানজিশনের চেয়ে আরেকটু বেশি। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি ব্যান্ড এজ এন্ড অ্যাক্সিডেন্টিক অ্যাবজর্পশন। সো এই জায়গার মধ্যে এইটাই হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ, এই ইজি যেটা এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ মিন করতেছে। সো এই যে পজিশনটা এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। তো ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে যখনই বেশি আসে তখন দেখো অ্যাবজর্পশনটা সবচেয়ে বেশি হয়, এটাকে বলতেছি আমরা ব্যান্ড এজ এন্ড অ্যাক্সিডেন্টিক অ্যাবজর্পশন। এখন আমরা একটা এক্সপেরিমেন্টাল সেটআপ দেখবো, সেটা হচ্ছে ফটোলুমিনেসেন্স মেজারমেন্ট সিস্টেম। আমরা লুমিনেসেন্স নিয়ে আলোচনা করছি যে কোন একটা স্যাম্পল বা কোন একটা ম্যাটেরিয়ালের লুমিনেসেন্স মেজার করার জন্য এক্সপেরিমেন্টাল সেটআপটা কি রকম হবে। যে আমরা যদি ফটোলুমিনেসেন্স আমরা বলছিলাম কি যেই জায়গার মধ্যে স্যাম্পলটাকে এক্সাইট করতেছি অপটিক্যাল পালস দ্বারা, ওইটাকে আমরা বলতেছি ফটোলুমিনেসেন্স। সো আমরা এখানে মেজার করব কি ফটোলুমিনেসেন্স অফ এ স্যাম্পল। সো এই জায়গায় আমাদের যে এক্সাইটেশন পালসটা হবে সেটা অবশ্যই অপটিক্যাল পালস হইতে হবে। সো এই জন্য আমরা যে সোর্সটা ইউজ করছি সেটা হচ্ছে একটা লেজার সোর্স। তো লেজার সোর্স থেকে যে পালসটা আউটপুট পাবো সেটা হবে অপটিক্যাল পালস। তো এই জায়গায় লেজার সোর্স থেকে ইন্টারফারেন্স ফিল্টার দিয়ে আমরা লাইটটাকে পাস করে একটা মিরর দিয়ে ফোকাসিং লেন্স, এই জায়গায় চপার ইউজ করছি কেন, চপারটা ইউজ করতেছে যাতে আমরা যেই জায়গার মধ্যে লাইটটাকে ফোকাস করতে চাচ্ছি এর বাইরের কোনো লাইট যাতে ওই লেন্সের মধ্যে না আসে। যেমন যদি এই ডিরেকশনে বা ওই ডিরেকশনে কোনো লাইট থাকে, ওই লাইটটা যাতে এই লেন্সে না আসে, এই চপারের মধ্যে আটকায় যায়, এই জন্য আমরা চপারটা ইউজ করছি। তো এই জায়গা থেকে ফোকাসিং লেন্সে লাইট আসবে, ওই লেন্স দিয়ে তখন আমরা লাইটটাকে ফোকাস করে আমাদের স্যাম্পলটা আছে এই জায়গায় লো টেম্পারেচার ক্রায়োস্টেট, এইটার মধ্যে স্যাম্পলটা আছে, ওই স্যাম্পলের মধ্যে আমরা লাইটটাকে ইনজেক্ট করব। সো ওই স্যাম্পলটা যখন ওই অপটিক্যাল পালস দ্বারা এক্সাইটেড হবে তখন ওই স্যাম্পল থেকে
রেডিয়েশন আউটপুট আসবে। ওই রেডিয়েটেড আউটপুটটা আমরা একটা ফোকাসিং লেন্স দিয়ে একটা স্পেকট্রোমিটারে রেকর্ড করব। আর লেজারের যে বিমটা আছে, যে বিম দিয়ে আমরা এক্সাইট করছি, ওই বিমটা যাতে এই লেন্সে না আসে ওইটা খেয়াল রাখতে হবে। যে এই অ্যাঙ্গেলটা এরকম ভাবে সিলেক্ট করতে হবে যাতে লেজার বিমটা রিফ্লেক্ট হওয়ার পরে বাইরে চলে যায়, ওইটা আমাদের মেজারমেন্টে না আসে। আমরা জাস্ট এখানে লুমিনেসেন্স মেজার করতেছি, মানে ওই স্যাম্পল থেকে কি পরিমাণ রেডিয়েশন আউটপুট হয়েছে। বাইরের যে অপটিক্যাল পালস দিছি ওইটা আমাদের ক্যালকুলেশনে আসবে না। সো ওই স্যাম্পল থেকে স্পেকট্রোমিটার দিয়ে আমরা রেকর্ড করব যে কি পরিমাণ রেডিয়েশন আউটপুট হয়েছে। তারপর এটা আমরা একটা লক ইন অ্যাম্পলিফায়ার দিয়ে লক করে সলিড স্টেট ডিটেক্টর ওইটা ডিটেক্ট করব। তো এই জায়গার মধ্যে আমরা লুমিনেসেন্সটা পাবো। বুঝতে পারছো? স্যার ইন্টারফারেন্স ফিল্টারের কাজটা কি? ইন্টারফারেন্স ফিল্টারের কাজটা হচ্ছে তোমার যে এটা হচ্ছে লেজার থেকে যে আউটপুটটা আসবে ওইটার সাধারণত এনার্জি অনেক বেশি থাকে। সো ইন্টারফারেন্স ফিল্টার দিয়ে পাস করে আমরা ওইটার এনার্জিটা কিছুটা কমায় দিই। বুঝতে পারছো? লেজার থেকে অনেক হাই ইন্টেন্সিটির লাইট আউটপুট আসে। তো এটা ইন্টেন্সিটিটা একটু কমানোর জন্য, এনার্জিটা একটু কমানোর মানে পাওয়ারটা একটু কমানোর জন্য তখন আমরা ইন্টারফারেন্স ফিল্টারটা ইউজ করি এই জায়গার মধ্যে। তো এই এক্সপেরিমেন্টাল সেটআপটা কিন্তু এক্সপ্লেইন করার জন্য পরীক্ষায় আসে। এখন আমরা নেক্সট স্লাইডে যাব। এটা হচ্ছে প্রপার্টিজ অফ লাইট। এই জিনিসটা মোটামুটি সবারই জানা আছে, তাও যেহেতু আমরা অপটো ইলেকট্রনিক্স কোর্স স্টার্ট করতেছি সো আর একটু রিভিউ করা দরকার আর কি। এটা আমরা ক্লাস 9 থেকে লাইট নিয়ে অনেক কিছুই পড়ে আসছি, সো এই জিনিসগুলাই আবার একটু রিভিউ করব। সো প্রথমেই যদি আমরা বলি যে লাইটকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, আমরা যদি ওয়েভ নেচার অফ লাইট চিন্তা করি তাহলে আমরা এটাকে বলতে পারি কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো লাইটকে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড এন্ড টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দুইটা হচ্ছে একটা আরেকটা পারপেন্ডিকুলার থাকবে অলওয়েজ। আর ডিরেকশন অফ প্রপাগেশন হবে কি এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে সেটা প্রপাগেট করবে। আমরা যদি এই জায়গায় খেয়াল করি, আমরা যদি ধরি ইলেকট্রিক ফিল্ডটা এক্স ডিরেকশনে আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, ম্যাগনেটিক ফিল্ড আছে ওয়াই ডিরেকশনে, তাহলে ডিরেকশন অফ প্রপাগেশন হবে জেড। সো এই জন্য এরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন দিয়ে আমরা লাইটকে রিপ্রেজেন্ট করি। সো সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশন অফ এ মনোক্রোমেটিক প্লেন ওয়েভ। মনোক্রোমেটিক আমি অলরেডি আলোচনা করছি যে হচ্ছে কি একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। সো এই জায়গার মধ্যে আমরা যদি একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি প্লেন ওয়েভ কে রিপ্রেজেন্ট করি তাহলে এটা রিপ্রেজেন্টেশনটা কি রকম হবে, ex e naught cos of omega t minus kz plus phi naught। এটা হচ্ছে লাইটের একটা সিম্পল ইকুয়েশন ইলেকট্রিক ফিল্ড। সো এই জায়গায় ex হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড এট পজিশন z at টাইম t। z পজিশনে t টাইমে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ex, আর e naught হচ্ছে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। এগুলো সবগুলো আমাদের মোটামুটি পরিচিত, এই জন্য আমি বেশি কিছু আলোচনা করতেছি না, জাস্ট বলে যাচ্ছি। k হচ্ছে ওয়েভ নাম্বার বা প্রপাগেশন কনস্ট্যান্ট যেটাকে বলে, k ইকুয়ালস টু কি 2 পাই বাই ল্যামডা। ল্যামডা তো ওয়েভ লেন্থ, এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ফাই নট হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, আর ওমেগা টি মাইনাস kz প্লাস ফাই নট এটাকে আমরা বলতেছি ফেজ অফ দা ওয়েভ। তো এই জায়গায় আমরা এই ওয়েভের রিপ্রেজেন্টেশনটা দেখতেছি। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট, আর ডিরেকশন অফ প্রপাগেশন হচ্ছে দ্যাট ডিরেকশন। এখন যদি আমরা ওয়েভ ফ্রন্ট বলি, এটা তো বললাম লাইট হচ্ছে একটা ওয়েভ, তো ওয়েভ ফ্রন্ট কি? ওয়েভ ফ্রন্ট হচ্ছে a planar surface over which the phase of the wave is constant is called a wave front। মানে যেই সারফেসের মধ্যে যে প্লেনের মধ্যে বা যেই সারফেসের মধ্যে যে ফিল্ড কম্পোনেন্ট
the wave is constant, phase of the wave is constant, মানে আমরা যদি এই ডিরেকশন প্রপাগেশন ডিরেকশন তো এইদিকে, আমরা যদি এই জায়গার মধ্যে এমন একটা প্লেন চিন্তা করি যেই প্লেনের মধ্যে ওই ওয়েভের ফেজ গুলা কনস্ট্যান্ট, তখন ওইটাকে আমরা বলবো ওয়েভ ফ্রন্ট। যেমন প্লেন ওয়েভের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্টটা হচ্ছে কি, যে এখানে আমরা যে ওয়েভটা আলোচনা করতেছি সেটা হচ্ছে মনোক্রোম্যাটিক প্লেন ওয়েভ। তো প্লেন ওয়েভের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্টটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশনের পারপেন্ডিকুলার একটা প্লেন। তো আমাদের ডিরেকশন অফ প্রপাগেশন হচ্ছে জেড, সো এই জেড ডিরেকশনের পারপেন্ডিকুলার প্লেন তাহলে হচ্ছে কি এক্স ওয়াই প্লেন। সো এক্স ওয়াই প্লেনটা হচ্ছে আমাদের এই জায়গায় ওয়েভ ফ্রন্ট হিসেবে কাজ করতেছে। ওটা কি মিন করতেছে, যে যদি আমরা এক্স ওয়াই প্লেন চিন্তা করি, যেমন সাপোজ এই গ্রিন প্লেনটা যদি ধরি, তাহলে ওই গ্রিন প্লেনের মধ্যে যতগুলো ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট থাকবে সবগুলা একই ফেজে থাকবে। সিমিলারলি যদি আমরা রেড প্লেন ধরি, তাহলে ওই রেড প্লেনের মধ্যে যতগুলো ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট থাকবে সবগুলা একই ফেজে থাকবে। তো যেটা বলতেছিলাম, এইটাকে আমরা বলতেছি ওয়েভ ফ্রন্ট। এখন অপটিক্যাল ফিল্ড আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করব? আমরা জানি যে এই জায়গায় মধ্যে আমরা লাইটটা দেখাচ্ছি, এটা ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট আকারে দেখাচ্ছি। তো সিমিলারলি ফ্যারাডে ল অনুসারে ইলেকট্রোডাইনামিক্স থেকে আমরা জানি যে টাইম ভেরিং ইলেকট্রিক ফিল্ড থাকলে ওই জায়গায় একটা রিজাল্টিং টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো প্রত্যেকটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ডের সাথে একটা মিউচুয়ালি অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রিক ফিল্ড এন্ড ডিরেকশন অফ প্রপাগেশন। সো আমরা চাইলে লাইটটাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু অপটিক্যাল ফ্রিকোয়েন্সিতে, যে আমরা যে অপটিক্যাল ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের অ্যানালাইসিসের জন্য। এই জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়েই মোস্ট অফ দ্য কেসে রিপ্রেজেন্ট করব। সো আমরা যদি প্লেন ওয়েভ রিপ্রেজেন্টেশনটা দেখি, সো 1D কেসটা আমরা অলরেডি দেখে আসছি, সেটা হচ্ছে শুধুমাত্র একটা কম্পোনেন্ট যদি থাকে ex, তো এটাকে আমরা লিখতে পারি e নট cos of omega t minus kz plus phi নট। তো এখানে ez এটা দিয়ে মিন করতেছি কি, z টা হচ্ছে স্পেস, t হচ্ছে টাইম, ডিরেকশন অফ প্রপাগেশন হচ্ছে z ডিরেকশনে, এইটাই। তো এইটাকে আমরা যদি cos phi, এটাকে আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার j phi বা i phi, যে কমপ্লেক্সে যাই। সো এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি কিভাবে, রিয়েল পার্ট অফ e নট e টু দি পাওয়ার j phi নট ইনটু e টু দি পাওয়ার j ওমেগা t মাইনাস kz। এখন phi নটটা হচ্ছে কি কনস্ট্যান্ট, সো এই টোটাল পোরশনটাকে আমরা একটা কনস্ট্যান্ট ec দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি আমরা জেনারেল কেস চিন্তা করি, তাহলে এই ইকুয়েশনটাকে লিখতে পারবো ERT, এটা সমান হবে E নট cos of omega t মাইনাস, এই জায়গার মধ্যে হবে k ডট r, এটা একটু খেয়াল করবা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গা হবে k ডট r প্লাস phi নট। সো এটা থেকে আমরা লিখতে পারবো, এটা 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 আবার ঠিক আছে, e টু দি পাওয়ার j omega t মাইনাস k ডট r। সো k হচ্ছে ওয়েভ ভেক্টর, এটার তিনটা কম্পোনেন্ট kx ky kz, আর হচ্ছে কি আমাদের পজিশন ভেক্টর x y z মিন করে। সো k ডট r এটা হবে কি kx x ky y kz z। সো এটা কি মিন করতেছে, এটা হচ্ছে কি, যে ডিরেকশন অফ প্রপাগেশন যদি k হয়, যে এটা কোনো একটা অ্যাক্সিস ডিরেকশনে না, একটা আরবিটারি ডিরেকশনে আছে। সো আরবিটারি ডিরেকশন অফ প্রপাগেশন k, তো k ডিরেকশনে আমাদের ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট এট পজিশন r, r পজিশনে ইলেকট্রিক ফিল্ডের
কম্পোনেন্টটা কে ডিরেকশন বরাবর কি আছে ওইটা বের করার জন্য আমরা এই কে ডট আর টা ইউজ করি। ফেজ ভেলোসিটি টার্মটা যদি একটা পার্টিকুলার মোমেন্টে একটা পার্টিকুলার পজিশনে সে ফেজ অফ দা ওয়েভ ইজ কনস্ট্যান্ট। দেখো ফেজটা চেঞ্জ হচ্ছে কিভাবে ওয়েভের, যখন আমরা টাইমটা ভেরি করতেছি আর ডিরেকশন অফ প্রপাগেশন ডিরেকশনে যখন তার পজিশনটা ভেরি হচ্ছে তখন ফেজটা ভেরি হচ্ছে। সো যদি আমরা একটা পার্টিকুলার মোমেন্টে একটা পার্টিকুলার পজিশন চিন্তা করি তাহলে ওই পজিশনে ওই ওয়েভের ফেজটা হচ্ছে ওমেগা টি মাইনাস কে জেড প্লাস ফাই নট। সো পার্টিকুলার টাইম টি যদি কনস্ট্যান্ট হয়, পার্টিকুলার পজিশন জেড যদি কনস্ট্যান্ট হয়, তাইলে এই টোটাল টার্মটা কনস্ট্যান্ট হবে। সো এটাকে আমরা বলতেছি ফেজ অফ দ্য ওয়েভ কনস্ট্যান্ট। এখন একটা যদি স্মল টাইম ইন্টারভ্যাল ডেল টি চিন্তা করি, ওই টাইমে এই কনস্ট্যান্ট ফেজ যেটা আছে এটা যদি ডেল আর ডিসটেন্স মুভ করে তাহলে ফেজ ভেলোসিটি এটা সমান আমরা কি লিখতে পারবো, v সমান ডেল আর বাই ডেল টি। এই জায়গার ক্ষেত্রে আমরা শুধুমাত্র 1D কেস চিন্তা করতেছি, এই যে ফেজটা আছে, সো আমরা এই জায়গায় ডেল আর এর জায়গায় লিখবো ডেল জেড। তো v সমান ফেজ ভেলোসিটি হবে কি ডেল জেড বাই ডেল টি, ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম, এইটাই হচ্ছে ভেলোসিটি। সো এই ইকুয়েশনটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এই জায়গা থেকে আমরা ডেল জেড বাই ডেল টি বের করতে পারবো। তাহলে ডেল জেড বাই ডেল টি সমান কি হবে, ওমেগা বাই কে। যেহেতু এই টার্মটা জিরো হয়ে যাবে কনস্ট্যান্ট, ফাইনাইটের ডিফারেন্সিয়েশনটাও জিরো হয়ে যাবে, জাস্ট এই দুইটা টার্ম থাকবে। তো এই জায়গা থেকে আমরা ডেল জেড বাই ডেল টি সমান পাবো ওমেগা বাই কে। এটাই হচ্ছে ফেজ ভেলোসিটি। সো ওমেগা সমান হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2 পাই মিউ, আর কে হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট 2 পাই বাই ল্যামডা। সো এই জায়গা থেকে ফেজ ভেলোসিটি আমরা পাবো v সমান মিউ ল্যামডা। ফেজ ডিফারেন্স ডেল ফাই সিমিলারলি আমরা বের করতে পারবো যে দুইটা পয়েন্ট যদি ডেল জেড ডিসটেন্সে থাকে তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স ডেল ফাই সমান হবে কে ডেল জেড। সো কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা আর ডেল জেডটা হচ্ছে তাদের মধ্যে পাথ ডিফারেন্সটা। তো এই জায়গা থেকে আমরা যে রিলেশনটা পাবো সেটা হবে ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু 2 পাই ইনটু পাথ ডিফারেন্স ডিভাইডেড বাই ল্যামডা। এখন যে the fields are said to be in phase if the phase difference is 0, that means del phi equals to 0 or 2 pi multiples of k del z with regards to the initial value। মানে যেই সকল ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টের মধ্যে ফেজ ডিফারেন্সটা 0 হবে অথবা k del z এর 2 pi মাল্টিপল হবে, ওই সব কম্পোনেন্টকে আমরা বলবো ইন ফেজে আছে, মানে তারা সেম ফেজে আছে। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। কারো কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারো। কেউ কিছু বলবা?